মডার্ন যুগের এক বিখ্যাত বিজনেসওম্যান টাইম ট্রাভেল করে প্রাচীন কালের এক মেয়ের দেহে পৌঁছে যায়, যে কিনা তার শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে আত্মহত্যা করেছিল। মেয়েটি কিভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর কিভাবে সে নিজের স্বামীর মন জয় করবে, সেই নিয়েই আজকের মজাদার টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা ডিউক জিং এর বাড়ির দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে একটি ঘরে সেই বাড়ির নতুন বউকে রাখা হয়েছে। সেই বাড়ির নতুন বউ এমিলি, যার কিনা কিছু মাস আগেই বিয়ে হয়েছিল, এবং এরই মধ্যে সে জলে ডুবে মারা যাওয়ার চেষ্টা করেছে। এবার এই ঘরে আমরা এমিলির শাশুড়িকে দেখতে পাই, এবং এই বাড়ির বড় বউ রুবি এবং মেজ বউ নিনাকেও দেখতে পাই। এমিলির শাশুড়ি তো বলে যে এটা অত্যন্ত লজ্জার কথা যে এই বাড়িতেই কিছুদিন বিয়ে হয়ে আসার পরই সে আত্মহত্যা করলো, এই খবর যেন বাইরে না যায়। এবং তখনই এমিলির জ্ঞান ফেরে, অর্থাৎ এই এমিলির মধ্যে প্রবেশ করে ভবিষ্যৎ যুগের এমিলি। এবার এমিলি তো ভাবে যে আমি এখানে কি করে এলাম, আমি তো আমার কোম্পানির রিবন কাটিং সেরেমনিতে ছিলাম। এবং তখনই তার শাশুড়ি বলে ওঠে যে তুমি অনেক ভাগ্যবতী যে বেঁচে গেছো, তুমি মারা গেলে সেটা আমাদের পরিবারের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার হতো। এবং এই বলে তিনি তো সেখান থেকে চলে যান, এবং বড় বউ আর মেজ বউ সেখান থেকে চলে যায়। এমিলি বলে ওঠে যে বয়স্ক মহিলাটা এক্ষুনি আমাকে কি বলে গেল, আমি এখানে কি করছি। এবং সেখানে আমরা এমিলির খাস দাসী ন্যান্সিকেও দেখতে পাই। ন্যান্সি তো এমিলিকে জেগে উঠতে দেখে কেঁদে ফেলে যে আপনি ঠিক আছেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি হয়তো মারাই যাবেন, ডক্টর তো বলেই দিয়েছিল যে সে কিছু করতে পারবে না। এবার এমিলি তখনই বলে যে কিন্তু আমি কে। ন্যান্সি বলে যে আপনার কি মেমোরি লস হয়েছে, আপনি কিছু মনে করতে পারছেন না, আপনার নাম এমিলি, আপনার আগের মাসে বিয়ে হয়েছিল, আপনি এই বাড়ির ছোট ছেলে ডিউকের স্ত্রী। এবার এই কথা শুনে এমিলি ভাবে যে আচ্ছা ডিউক, তার মানে নিশ্চয়ই সমাজে এদের ভালোই জায়গা আছে, তাহলে আমাকে নিশ্চয়ই কষ্টে থাকতে হবে না। এবার এমিলি তো আশপাশটা দেখতে থাকে এবং ভাবে যে আচ্ছা, তাহলে টাইম ট্রাভেল করলে এরকমই লাগে। এবং তখনই সেখানে আসে এমিলির স্বামী লিও। এবং লিও এই সাম্রাজ্যের একজন জেনারেল ছিল। সে এতটাই নিষ্ঠুর এবং ক্রূর ছিল যে তাকে কিং অফ হেল বা নরকের রাজা বলা হতো। এবার লিও তো এসেই এমিলিকে বলে যে এমিলি, তুমি যাই করো না কেন, আমি তোমাকে পছন্দ করি না এই সত্যিটা কিন্তু বদলে যাবে না। আর তুমি যদি মরতেই চাও তাহলে জলে ডুবে মরছো কেন, এই নাও আমার তরোয়াল, এটা দিয়েই মরো। এবার এই কথা শুনে এমিলি তো ভাবে যে আচ্ছা, এটাই তাহলে ডিউক লিও, কিন্তু এ আমার সাথে এমন ব্যবহার করছে কেন। এবার ন্যান্সি তো তখনই কথা ঘোরানোর জন্য বলে যে মাস্টার, আপনার জামা কাপড়ে রক্তের দাগ লেগে, আপনি বরং তাড়াতাড়ি জামাটা চেঞ্জ করে নিন। এবং ন্যান্সি একটি পরিষ্কার পোশাক নিয়ে এসে বলে যে মাস্টার, ম্যাডাম আপনার জন্য এই জামাটা অনেকদিন আগে থেকেই বানিয়ে রেখেছিল, আপনি বরং এই জামা পরে চেঞ্জ করে নিন। এবার লিও তো চেঞ্জিং এর জায়গায় চলে যায়, এবং ন্যান্সির সঙ্গে সঙ্গে এমিলির হাতে সেই কাপড় ধরিয়ে বলে যে যাও যাও, তাড়াতাড়ি তুমি যাও, এটাই ভালো সুযোগ। আসলে ন্যান্সি তো চাইছিল যাতে এমিলি এবং লিওর বন্ডটা ভালো হয়ে যায়। এবার এমিলি তো সেখানে গিয়ে দেখে যে লিও চেঞ্জ করছে, এবং এমিলি মনে মনে ভাবে যে একে দেখে তো বেশ হ্যান্ডসামই মনে হচ্ছে। এবং তখনই লিও বলে ওঠে যে শোনো, আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না, তোমার বাবা আমার দাদুকে যুদ্ধক্ষেত্রে বাঁচিয়েছিল, কেবলমাত্র সেই ঋণ শোধ করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু ভুলে যাবে না যে আমাদের বাড়িরও কিছু নিয়ম কানুন আছে, এখানে সেইভাবেই চলতে হবে। আর তোমাকে যদি বুলি করে তাহলে তোমাকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, না হলে কিন্তু তুমি এখানে বেশি দিন টিকতে পারবে না। এবার এইসব কথা বলতে বলতে লিও তো তার জামা খুলে ফেলে, এবং এমিলি তো তাই দেখে ভাবে যে বাহ, ও তো বেশ হ্যান্ডসামই আছে, আমার তো ভালো লোকের সাথেই বিয়ে হয়েছে। এবং এমিলি তখনই এসেই লিওর অ্যাবসে হাত দেয়। লিও তো সঙ্গে সঙ্গে তার হাত ধরে বলে যে এই, নির্লজ্জের মতো করছো কেন। এমিলি বলে যে নির্লজ্জের কি আছে, আমি তো তোমার স্ত্রী, আর তুমি আমার স্বামী, সুতরাং এত লজ্জা পাচ্ছ কেন। লিও তো বলে ওঠে যে এমিলি, জলে পড়ে তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু বাইরে বেরিয়ে এসেও লিওর বুকের ধুকপুকানি তো থামছিল না। এবার বাইরে আমরা লিওর একজন সঙ্গী টবিকে দেখতে পাই। টবি বলে যে স্যার, আপনি ঠিক আছেন তো। এবং লিও বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছি, চলো স্টাডিতে, আমি ঘুমোবো। এবং টবি বলে যে স্যার, আপনার 1 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, এবং নতুন ম্যাডাম আপনাকে এত ভালোভাবে ট্রিট করে, আপনার কেয়ার করে,
তবু আপনি যদি রোজ এই ঘরে না ঘুমিয়ে স্টাডিতে ঘুমোন সেটা তো ভালো দেখায় না। এবং লিও তখনই বলে যে তোমার কি মনে হয় যে এমিলিকে আজকে একটু অন্যরকম লাগছিল? টমি বলে যে অন্যরকম মানে কি রকম? এবং লিও তখনই মনে মনে ভাবে যে আগেও ভীষণই ওবিডিয়েন্ট ছিল, শান্ত ছিল, আমার ধারে কাছেও আসতো না, আর আজকেও রীতিমতো আমার সাথে ফ্লার্ট করছিল। আগে আমাকে বুঝতে হবে যে ওর মধ্যে কোনো গন্ডগোল আছে কিনা। যাই হোক, এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা এই বাড়ির বড় বউ রুবিকেও দেখতে পাই এবং রুবির সাথে আমরা রুবির বোন চুচুকে দেখতে পাই। এবার রুবি তো প্রচন্ড রেগে চেঁচিয়ে উঠে যে এই মেয়েটা কালকেও জলে ডুবে মরলো না, ও মরলে তোমার সাথে আমি লিওর বিয়েটা দিতে পারতাম। চুচু বলে ওঠে যে সত্যি এমিলির মনে হয় কই মাছের জান, সে তো দেখছি সহজে মরছেই না। এবং রুবি বলে যে যে করেই হোক না কেন ওকে আমাকে সরাতেই হবে, তোমাকে আমি এই বাড়ির বউ করে আনবো। আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের শাশুড়ি মা এবং লিও এমিলিকে অপছন্দ করা শুরু করে। এবং তখনই চুচু বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে এবং সে রুবির কানে কানে কিছু কথা বলে এবং রুবি বলে যে এই প্ল্যান অনুযায়ী চললে এমিলিকে পথ থেকে সরাতে আমাদের বেশি সময় লাগবে না। এবার অপরদিকে আমরা এমিলিকে দেখতে পাই যেহেতু অনেক বেলা অবধি ঘুমোচ্ছিল, কারণ তার তো সকাল সকাল ওঠার কোনো অভ্যাসই ছিল না। ন্যান্সি তাকে ডাকে যে ম্যাডাম আপনি উঠে পড়ুন, সকাল হয়ে গেছে, শাশুড়ি মাকে গ্রিট করতে যেতে হবে। আজকে যদি আপনি দেরি করেন তাহলে আমাদের অবস্থা এই বাড়িতে আরো খারাপ হয়ে যাবে। এবার এমিলি তো তখনই ন্যান্সির থেকে এই বাড়ির যে সমস্ত সদস্য তাদের ব্যাপারে ডিটেলসে জানতে চায় এবং ন্যান্সি জানায় যে এই বাড়িতে তার শাশুড়ি এবং বাকি দুই বউ মিলে এমিলিকে সবসময় বুলি করত। এই বাড়ির বড় বউ অর্থাৎ বড় ছেলের বউ হচ্ছে রুবি এবং সে খুবই সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। তার বাবা একজন গভর্নমেন্ট অফিসিয়াল এবং তার মায়ের পরিবারেরও অনেক ক্ষমতা, তাই জন্য এই বাড়িতেও তার কথা মেনে চলা হয়। এই বাড়ির মেজ ছেলের বউ অর্থাৎ নিনা, সেও খুবই বড়লোক পরিবার থেকে এসেছে এবং তাদের পরিবারের বিশাল বড় ওয়াইনের ব্যবসা। তাই জন্য এদের প্রভাব প্রতিপত্তির সামনে এমিলি খুব একটা স্ট্যান্ড করতো না এবং এমিলিকে সবসময় বুলি করা হতো এবং এমিলির স্বামীও তো তাকে পছন্দ করতো না। সেই জন্যই এমিলি সেই দিন সুইসাইড করতে গেছিল। মডার্ন যুগের এমিলি তো প্রাচীনকালের এমিলির মতো এত দুর্বল চিত্ত ছিল না। এবার এমিলি ন্যান্সিকে জিজ্ঞেস করে যে, আচ্ছা, বড় ছেলে এবং মেজো ছেলে থাকতেও ছোট ছেলে কেন এই বাড়িতে সবচেয়ে বেশি শক্তিশালী, বা তার কথাই কেন এই বাড়িতে মানা হয়? এবং ন্যান্সি তখনই বলে যে কারণ লিওর বাবা অর্থাৎ ডিউক জিং মারা যাওয়ার আগেই বলে গেছিল যে ছেলে কেবলমাত্র নিজের ক্ষমতায় মহারাজের দরবারে চাকরি পাবে সে হবে এই বাড়ির কর্তা, এবং কেবলমাত্র লিওই সেটা করতে পেরেছে। তাই জন্য লিওই বর্তমানে এই বাড়ির কর্তা। এবার এমিলি তো তৈরি হয়ে তার শাশুড়িকে সকালবেলা গ্রিট করতে যায়, কিন্তু সে দেখে যে তার শাশুড়ি প্রচন্ড রেগে বসে আছে। তার শাশুড়ির হাতে আমরা একটা ছবিও দেখতে পাই। তার শাশুড়ি বলে ওঠে যে এমিলি, তোমার লজ্জা করে না, তুমি এগুলো কি করছো? এবং এই বলে শাশুড়ি এমিলির দিকে একটি ছবি ছুঁড়ে দেয়। এমিলি তো বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে এবং এমিলি ছবিটা তুলে নিয়ে গিয়ে দেখে যে সেটা তারই একটি ছবির পেন্টিং। এমিলি বলে যে এই ছবির সাথে আমার নির্লজ্জতার কি সম্পর্ক, আমি আবার কি করলাম? এবং তখনই আমরা সেখানে রুবির একজন দাসী লিউকে দেখতে পাই। বলে যে এমিলি, তুমি এখনো না বোঝার নাটক করছো কেন? এই পেন্টিংটা আমি লিওর ভাইপো অস্টিনের কাছে দেখতে পেয়ে, নিশ্চয়ই তোমার সাথে অস্টিনের কিছু একটা সম্পর্ক চলছে, না হলে তোমার পেন্টিং ওর কাছে কি করে যাবে? ও বলে যে সে সেদিন সকালবেলা তাদের বাড়ির হিসাব রক্ষকের কাছে টাকা নিতে গেছিল এবং তখনই সে দেখতে পায় সেখানে লিওর ভাইপো অস্টিনকে, এবং অস্টিন একটা পেন্টিং হিসাব রক্ষককে দেখাচ্ছিল এবং সেটাই ছিল এমিলির এই পেন্টিংটা, এবং সেখানে নিচে স্পষ্ট এমিলির নামও লেখা আছে। এবার এমিলি তো সত্যিই জানতো না যে প্রাচীনকালের এমিলির আদেও অস্টিনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এবং এমিলি ন্যান্সিকে বলে যে আমার আবার সত্যি অ্যাফেয়ার চলছিল না তো? ন্যান্সি তো সঙ্গে সঙ্গে এমিলির শাশুড়িকে বলে যে ম্যাডাম, আমাদের ম্যাডাম সবসময় আমার সাথে ঘরেই থাকে, উনি কখন অ্যাফেয়ার করবেন? এবং তখনই রুবি বলে যে যদি অ্যাফেয়ার না থাকে তাহলে তোমার বুকের ওই জন্ম দাগটা ও কি করে চিনলো? কারণ ছবিতে তো সেই জন্ম দাগটা স্পষ্ট। তোমার সেই জন্মদাগ আছে কিনা সেটা দেখলেই বোঝা যাবে যে এটা তোমার ছবি কিনা। এবং এমিলি তো দেখে যে সত্যিই তার একটি জন্মদাগ আছে। এবার এইটা দেখার সাথে সাথে শাশুড়ি তো আরো রেগে ওঠে, সত্যি তুমি পরকিয়া করছো?
এবার এমএলএ তো তখনই বলে যে একটা ছবি থেকে কি সত্যিই প্রমাণ হয় যে আমি পরকীয়া করছি? এবং শাশুড়ি তো বলে ওঠে যে, কি তোমার এত সাহস, তুমি এখনো আমার মুখে মুখে তর্ক করছো? লিউ, যাও তো ওকে আমার হয়ে ঠাস করে একটা চড় মারো। এবং লিউ তো এমিলিকে চড় মারতে আসে, কিন্তু এমিলি তার হাত ধরে নেয় এবং উল্টে তাকেই একটা চড় মারে। এবার লিউ তো আবারও এমিলিকে চড় মারতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে লিও চলে আসে এবং লিও এসে লিউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লিও বলে যে, তুমি এই বাড়ির একটা দাসী, তোমার সাহস হয় কি করে যে তুমি এমিলির গায়ে হাত তুলছো? এবং তখনই লিওর মা বলে ওঠে যে, আমিই বলেছি ওকে এটা করতে, কারণ এমিলি অস্টিনের সাথে পরকিয়া করছে। এবার এই কথা শুনে লিও তো বলে ওঠে যে, তাই মা, তুমি জোর করে আমাকে এমিলিকে বিয়ে করতে বাধ্য করেছিলে, আর এখন তুমি বলছো যে এমিলি পরকিয়া করছে, তাহলে এমিলিকে আমি এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি। এবং এমিলি তখনই বলে যে, আমি কোনো ভুল কাজ করিনি, সুতরাং এইভাবে কখনো এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে সেটা আমি মেনে নেব না। এবার রুবি তো তখনই বলে ওঠে যে, লিও, তুমি জানো না যে এই মহিলা কতটা চালাক? যদি তুমি ওকে ডিভোর্স দাও তাহলে এই পরকীয়ার কথা শহরে সবাই জেনে যাবে, তখন আমাদের পরিবারের সম্মানের কি হবে? তার চেয়ে ভালো ওকে নির্বাসিত করে দেওয়া, যাতে এই খবর আমাদের বাড়ির বাইরে না বেরোয়। এবং লিও তখনই বলে যে, ওকে নির্বাসিত করব না ডিভোর্স দেব সেটা আমি ঠিক করব। আমি ওকে 5 দিন সময় দিচ্ছি। এই 5 দিনের মধ্যে ও যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে ভালো, আর যদি না করতে পারে তাহলে ওর সাথে কি হবে সেটা আমরা তখনই সিদ্ধান্ত নেব। এবার এমিলি এবং লিও তো সেখান থেকে চলে যায়। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে এমিলির ঘরে একজন দাসী মেরি তাকে খাবার দিতে আসে। এবার মেরি তো খাবার দিতে এসেই প্রচন্ড বাজে অ্যাটিটিউড নিয়ে বলে যে, বাবা 2 দিন বাদেই মরবে, তার এখনো খাবার চাই। এমনকি সে একটি রাইস কেক মাটিতেও ফেলে দেয়। এবার এমিলি তো বুঝতে পারে যে প্রাচীনকালের এমিলির আসলেই এই বাড়িতে কোনো জায়গা ছিল না, তাই জন্য দাসীরাও তার সাথে এমন ব্যবহার করার সাহস পেত। এবার এমিলি তো মেরির সামনে আসে এবং তার গলা টিপে তাকে টেবিলে শুয়ে দেয় এবং সেই রাইস কেকটি তুলে তার মুখে গুজে দেয়। এমিলি বলতে থাকে যে, শোন, আমি এই বাড়ির বউ, সুতরাং আমাকে অসম্মান করার আগে 10 বার ভাববে, না হলে কিন্তু তোমাকে আমি এই বাড়ি থেকে দূর করে দেব, তোমাকে আমি পতিতলায় বেচে দেব। এবার দাসীরা তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। ন্যান্সি বলে যে, ম্যাডাম, আপনার এই রূপটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। এবার এমিলি তার ঘরের উঠোনে বেরোতেই সেখানে আমরা একাধিক দাস দাসী দেখতে পাই। তাদের মধ্যে একজন ঝাড়ু দিচ্ছিল এবং সে ইচ্ছা করেই এমিলির গায়ে ময়লা পাতা ধুলো এইসব দিতে থাকে। এবার এমিলি তো সঙ্গে সঙ্গে সেই ঝাড়ু ধরে নেয় এবং সেই দাসটিকে লাথি মেরে ফেলে দেয়। এমিলি বলে যে, তোমার এত সাহস হয় কি করে? এবার এমিলি সমস্ত দাস দাসীদের একত্র করে এবং বলে যে, সবাই কান খুলে শুনে রাখো, আমি এমিলি, আমি এ বাড়ির বউ, আমি কোনো দুর্বল চিত্ত মহিলা নই। তাই যদি আমার সাথে কেউ কোনো পাঙ্গা নিতে আসো তাদের কিন্তু পা ভেঙে আমি বাড়ি থেকে বার করে দেব, বুঝতে পেরেছো? এবার সব দাস দাসীরা তো ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এই এমিলি আগের এমিলির মতো নয়। এবার অপরদিকে আমরা ন্যান্সিকে দেখতে পাই যে এই বাড়ির ইনভেন্টরিতে আসে এমিলির জন্য কিছু ভেষজ নেওয়ার জন্য, যাতে সেই টনিক খেয়ে এমিলি ভালো থাকে। এবার ন্যান্সি তো গিয়ে সেখানকার হিসেব রক্ষককে বলে যে, আমি কিছু ভেষজ নিতে এসেছি এমিলি ম্যাডামের জন্য। কিন্তু তখন সেখানে লিউও ছিল। লিউ তো বলে ওঠে যে, তোমার তোমার আদেও সেই অধিকার আছে তো? আমি যতদূর শুনেছি তোমরা নাকি খুব ছোট একটা পরিবার থেকে এসেছো। এবার ন্যান্সি তো সামনে জিনসেং দেখতে পায় এবং জিনসেং দেখেই ন্যান্সি বলে যে, এটা জিনসেং, এটা আমি নিতে পারি? লিও সঙ্গে সঙ্গে বলে ওঠে যে, তুমি নেবে জিনসেং? কোনো কুকুর বেড়ালে কি জিনসেং এর স্যুপ খায়? এটা আমার ম্যাডামের জন্য রাখা হয়েছে। এবং এই বলে লিউ ন্যান্সিকে এক চড় মারে এবং সে আবারও ন্যান্সিকে মারতে চায়, কিন্তু তখনই এমিলি এসে এক লাথি মেরে লিউকে ফেলে দেয়। সে লিউয়ের গলা ধরে তাকে ওঠায় এবং তাকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে। এমিলি বলে যে, তোমার সাহস হয় কি করে? তুমি এ বাড়ির কে যে আমার দাসীকে মারবে? এবং সে ন্যান্সিকে বলে যে, ন্যান্সি, এখানে যত জিনসেং আছে সব কিছু নিয়ে নাও। এবং এমিলি ন্যান্সিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওদিকে লিউ তো তখনও তার গালে হাত দিয়ে বসেছিল। এবার লিউ গিয়ে এই খবর তার ম্যাডাম রুবিকে জানায় এবং রুবি তো চেঁচিয়ে ওঠে যে, কার এত সাহস যে তোমাকে মারলো? এবার রুবি তো চাচাতে থাকে যে, এখন যদি ওকে আমি বাড়তে দিই তাহলে ও আমার মাথার উপর চড়ে বসবে, ওকে আমাকে এক্ষুনি জব্দ করতে হবে। এবং চুচু তখনই বলে যে, দিদি, ও তো কিছুদিন পর এমনিও মারা যাবে, এখন তুমি কিছু করো না, তোমার শাশুড়ির সামনে তুমি সব কিছু করবে যাতে ওর সঠিক শিক্ষা হয়।
এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। প্রতিদিনকার নিয়ম মতো এমিলি তো সকালবেলা তার শাশুড়িকে গ্রিট করতে এসেছিল, এবং তখনই রুবি বলে, যাই, তুমি কি বাড়ির নিয়ম কানুন কিছুই জানো না? আমি ভাবতে পারিনি যে তোমার মতো একটা অভদ্র মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। তুমি একটা বড় বাড়ির নিয়মও জানো না। এই নাও কাপ, এই কাপে করে তোমার শাশুড়িকে তুমি আজকে চা দেবে। এবার এই বলে রুবি তো একটি কাপ এমিলির হাতে ধরিয়ে দেয়, এবং লিউ তখনই চায়ের কেটলি নিয়ে সেই কাপে চা ঢালতে আসে। কিন্তু লিউ ইচ্ছা করে গরম গরম চা রুবির হাতে ঢালতে থাকে। সে কাপে ঢালার নাম করে রুবির হাতে ছ্যাঁকা দিতে থাকে। এবার লিউ তো তার চড় মারার প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করছিল, এবং সে শয়তানের মতো হাসি হাসছিল। ওদিকে রুবি তো বলতে থাকে যে সত্যি তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই, তুমি একটা চায়ের কাপও হাতে ধরতে পারো না। এবং তখনই এমিলি সেই চায়ের কাপটা নিয়ে ইচ্ছা করে পুরোটা রুবির গায়ে ছিটিয়ে দেয়। এমিলি বলে ওঠে যে আরে সরি সরি, আমি না বুঝতে পারিনি, ভুল করে এটা হয়ে গেছে। রুবি তো প্রচন্ড জোরে চেঁচিয়ে ওঠে যে তোমার এত সাহস, তুমি ইচ্ছা করে এটা করেছো। এবং রুবি এমিলিকে ঠাস করে এক চড় মারে, এবং এমিলিও সঙ্গে সঙ্গে রুবিকে ঠাস করে এক চড় মারে। এমিলি বলে যে ভুলে যাবে না আমি এই বাড়ির কর্তার স্ত্রী। এবার রুবি তো আবারও এমিলিকে মারতে যায়, কিন্তু এমিলি তার হাত ধরে তাকে ধাক্কা মেরে চেয়ারে বসিয়ে দেয়। এবার ন্যান্সি তো সঙ্গে সঙ্গে সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে দিয়েছিল, কিন্তু এমিলি তাকে তুলে ধরে বলে যে তার কোনো দরকার নেই। এই বাড়িতে আমাকে যে সম্মান করবে আমিও তাকে সম্মান করব, কিন্তু কেউ যদি ইচ্ছা করে আমার পিছনে কাঠি করে তাহলে তাকেও আমি শান্তিতে থাকতে দেব না। এই বলে এমিলি তো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার শাশুড়ি তাকে আটকে দিয়ে বলে যে দাঁড়াও, তোমার শাস্তি পাওয়া এখনো বাকি আছে। কিন্তু তখনই সেখানে লিও চলে আসে এবং বলে যে এমিলি, আমার খুব খিদে পাচ্ছে, আসলে কাজ থেকে এইমাত্র ফিরলাম তো। এবং এমিলি সঙ্গে সঙ্গে লিওর হাত ধরে বলে যে ঠিক আছে চলো, এবং তারা দুজন সেখান থেকে চলে যায়। অপরদিকে রুবি তো রাগে ফুঁসতে থাকে এবং তার শাশুড়িকে বলে যে মা, দেখলে বড়দের কিভাবে সম্মান দিতে হয় ও জানেই না। এবং শাশুড়ি মা বলে যে কোনো চিন্তা করো না, কালকেই 5 দিনের শেষ দিন। কাল যদি ও নিজেকে ইনোসেন্স প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু ওকে আমি এই বাড়ি থেকে বার করে দেব। এবার অপরদিকে আমরা এমিলি এবং ন্যান্সকে দেখতে পাই, যারা তো পোটলা পুটলি বেঁধে বাড়ি থেকে পালানোর প্ল্যান করছিল। এবং তখনই সেখানে লিও আসে। লিও বলে যে তুমি কি বাড়ি থেকে পালানোর কথা ভাবছো? এবং এমিলি বলে যে অবভিয়াসলি, এমনিতেও কালকে আমাকে মেরেই ফেলবে, না পালালে আমার কি আর অন্য কোনো উপায় আছে? এবং লিও বলে যে আমি কিন্তু বিশ্বাস করি যে তুমি ইনোসেন্ট। তুমি যদি এইভাবে পালিয়ে যাও তাহলে লোকে তোমাকে বেশি ভুল বুঝবে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমাকে এই ব্যাপারটাতে ফাঁসানো হয়েছে, কারণ এই কেসে অনেকগুলো লুপ হোল রয়েছে। তাই জন্য আমরা এই কেসের সমাধান করব। এবার এমিলি তো তখনই বলে যে কিন্তু লিও, তুমি তো প্রথম থেকেই বলো যে তুমি আমাকে পছন্দ করো না, তাহলে তুমি আমাকে প্রোটেক্ট করছো কেন? এবং লিও বলে যে আমি তোমাকে পছন্দ করি কি করি না সেটা পরের কথা, কিন্তু তুমি আমার স্ত্রী, এবং আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম বিয়ের সময় যে আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করব। সুতরাং সেটা আমাকে করতেই হবে। তোমাকে কেউ আমার সামনে কষ্ট দিতে পারবে না। এবার এই কথা শুনে এমিলি তো একদম ইমোশনাল হয়ে যায়, এবং সে লিওর হাত ধরে বলে যে সত্যি হাবি, তুমি ভীষণ ভালো একটা লোক। লিও বলে যে সত্যি, তুমি মনে হয় প্রথম যে আমাকে ভালো লোক বললে, না হলে সবাই তো আমাকে নরকের রাজা বলে। এবং এমিলি তখন বলে যে হাবি, আমাকে বাঁচাও, না হলে সত্যিই আমাকে নরকে চলে যেতে হবে। এবার এমিলি আর লিও তো তখনই অস্টিনের সাথে দেখা করতে যায়, অর্থাৎ যার সাথে কিনা এমিলির এই পরকীয়ার কথা রটানো হয়েছিল। ওদিকে পরকীয়ার জন্য অস্টিনকেও তো শাস্তি দেওয়া হয়েছিল, এবং অস্টিন পিছনে হাত বোলাতে বোলাতে বলে যে এটা আমার সাথে কি হলো, আমি তো কেবলমাত্র একটা সুন্দর পাহাড়ের পেন্টিং এনেছিলাম, সেটা হঠাৎ করে এমিলির পেন্টিং এ বদলে গেল কি করে? এবার এমিলি তো তখনই তাকে বলে যে অস্টিন, আমি জানি যে তোমাকেও এর মধ্যে ফাঁসানো হয়েছে, তুমি সত্যি করে বলো যে সেই দিন সকালে কি হয়েছিল। এবং অস্টিন তখন বলে যে সে এই হিসাব রক্ষক মশাইয়ের সাথে দেখা করতে এসেছিল, কারণ অস্টিন একটা খুব সুন্দর মাউন্টেনের পেন্টিং পেয়েছিল, এবং সে জানতে এসেছিল যে এই পেন্টিংটার কত দাম হতে পারে। এবার সে যখন হিসাব রক্ষককে এই পেন্টিংটা দেখাচ্ছিল তখনই সেখানে লিউ আসে। এবার লিউ টাকা চাইলে হিসাব রক্ষক পেন্টিংটা পাশে রেখে লিউকে টাকা দেয়, এবং তারপর যখন সে পেন্টিংটা খোলে তখনই হঠাৎ ম্যাজিক্যালি পাহাড়ের পেন্টিং থেকে সেটা এমিলির পেন্টিং হয়ে যায়, এবং লিউ সেটা নিয়ে সিন ক্রিয়েট করে। বা লিও আর এমিলি তো ভাবে যে সে না হয়ে বোঝা গেল, কিন্তু এমিলির জন্মদাগটা কোথায় রয়েছে সেটাও কি করে জানবে?
এবার তখনই আমরা দেখতে পাই সেই দাসীটি অর্থাৎ ম্যারিকে। ম্যারিকে লিউ কিছু টাকা ঘুষ দিচ্ছে এবং এই দৃশ্য এমিলি এবং লিও দেখতে পায়। তারা বুঝতে ঘটনার মধ্যে ম্যারি, দাসী, লিউ এরা সবাই জড়িয়ে আছে এবং ওই পেন্টিং এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। এবার এমিলি জিজ্ঞেস করে যে কিন্তু লিও তো রুবির দাসী, তাহলে ও আমার সাথে এমন শয়তানি কেন করছে? এবং তখনই ন্যান্সি বলে যে ম্যাডাম, আসলে রুবির বোন চুচুর সাথে মাস্টার লিওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পরে আপনার সাথে বিয়ে হয়, তাই জন্য ওরা চেষ্টা করছে আপনাকে এখান থেকে সরিয়ে দিতে। এবার অপরদিকে রাতের বেলা আমরা লিউকে দেখতে পাই। লিউ তো সেই পেন্টিংটা নিয়ে এসে জ্বালিয়ে দেয় এবং সে মনে মনে বলতে থাকে যে এমিলি, তুমি আমাকে চড় মারবে? তোমার এখনো এত বুদ্ধি হয়নি, তুমি আমার কাছে বাচ্চাই আছো। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। লিউ এসে রুবিকে বলে যে ম্যাডাম, আপনার কথা মতো আমি ওই পেন্টিংটা জ্বালিয়ে দিয়েছি। এবার রুবি তো মনের আনন্দে ছিল যে এবার এমিলিকে নির্বাসিত করা হবে। রুবি চুচুকে বলে যে এমিলি একবার এখান থেকে সরে গেলেই তোমার সাথে লিওর বিয়ে হবে, আর তাহলেই আমার অর্ধেক সমস্যা মিটে যাবে। এবার আমরা বুঝতে পারি যে এই বিয়ের পিছনেও রুবির নিজের একটা স্বার্থ ছিল। আসলে বড় বউ হিসেবে এই বাড়ির সমস্ত খরচা সামলানোর দায়িত্ব রুবির ছিল। এবার এই বাড়িতে যখন রেনোভেশনের কাজ হয়েছিল, তখন সমস্ত কাঠগুলি সোনালী নামনু কাঠ দিয়ে তৈরি করার কথা ছিল, যেটা কিনা খুবই দামি একটা কাঠ। কিন্তু এখানেই রুবি একটা শয়তানি করেছিল। সে ওই দামি কাঠের বদলে সস্তা মেহগনি কাঠ পুরো বাড়ি রেনোভেট করিয়েছিল এবং সেই দামি কাঠের টাকাটা নিজে মেরে নিয়েছিল। এবার এমএলএ যদি এই বাড়ির স্ত্রী হিসেবে থাকে, তাহলে তো এই সত্যিটাও জেনে যেতে পারে এবং তাহলে তো রুবি ফেঁসে যাবে। কিন্তু তার নিজের বোনই যদি ওখানে থাকে, তাহলে তো সে ফাঁসবে না। তাই জন্যই রুবি এমিলিকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এবার অপরদিকে সকালবেলা মেরি তো এমিলির ঘরে খাবার দিতে যায় এবং সে দেখে রুবি আর ন্যান্সি তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এখান থেকে পালানোর জন্য, এবং সেই করতে গিয়েই একটি সুন্দর মাথার কাঁটা মাটিতে পড়ে গেছে। এবার ম্যারি ভাবে যে তারা তো পালিয়েই যাচ্ছে, সুতরাং এই কাঁটাটা সে পরে এসে চুরি করে নিয়ে যাবে। এবং ম্যারি পরে লুকিয়ে লুকিয়ে এমিলির ঘরে আসে সেই চুলের কাঁটাটা চুরি করার জন্য। কিন্তু ম্যারি জানতো না যে এটা তার জন্যই পাতা একটা ফাঁদ ছিল। এবার ম্যারি তো চুলের কাঁটা তুলতেই পিছন থেকে এমিলি এবং ন্যান্সি চলে আসে। এমিলি বলে যে তোমার এত সাহস, তুমি আমার ঘরে এসে জিনিস চুরি করছো? ম্যারি তো বলতে থাকে যে আমি চুরি করিনি, আসলে আমি ভাবছিলাম যে তোমরা হয়তো এখান থেকে চলেই যাবে। এমিলি বলে যে তোমার এই সমস্ত বাহানা তুমি কোর্টেই দিও, কারণ তোমাকে আমি সোজা পুলিশের কাছে নিয়ে যাব। এবার ম্যারি তো সঙ্গে সঙ্গে এমিলিকে বলে যে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। এবং এমিলি তখনই বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি আর একটা সুযোগ দেব। এবার সেই দিন এমিলির কেস নিয়ে তার শাশুড়ি সভা বসায় এবং তখনই মেরি সমস্ত সত্যিটা স্বীকার করে। মেরি বলে যে আসলে একদিন এমিলি যখন স্নান করছিল, মেরি ওই জন্মদাগটা দেখেছিল এবং সেই কথা সে দাসী লিউকে বলেছিল, এবং তখনই লিউ সেই পেন্টিংটা বানায় এবং এই পেন্টিং এর পুরো প্ল্যানটা দাসী লিউ এরই ছিল। এবার লিউ তো সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে না, আমি এত বছর এই বাড়িতে চাকরি করছি, আমি এমন কিছু করতেই পারি না, পুরোপুরি ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। এবং তখনই সেখানে লিও হাজির হয়। লিও বলে যে লিউ, আমি যে ধরনের অত্যাচারের টেকনিক ব্যবহার করে ইন্টারোগেশন করি, সেগুলো কিন্তু তুমি সহ্য করতে পারবে না, তাই তুমি সত্যি কথাটা নিজেও বলে দাও। এবং আমরা দেখতে পাই যে লিওর হাতে সেই পেন্টিংটাই ছিল। এবার দাসী লিউ তো মনে মনে ভাবে যে আমি তো পেন্টিংটা জ্বালিয়ে দিয়েছিলাম, তাহলে পেন্টিংটা কোথা থেকে এলো? এবার আমরা দেখতে পাই যে আগের রাতে যখন লিউ পেন্টিংটা জ্বালিয়ে দিয়েছিল, পেন্টিংটা পুরোপুরি জ্বলার আগেই সে সেখান থেকে চলে যায় এবং তখনই সেই পেন্টিংটা লিও এসে নিয়ে নিয়েছিল। এবং এই পেন্টিংয়ে লুকিয়েছিল তাদের চালাকির রহস্য। আসলে এটা একটা ম্যাজিক্যাল ইঙ্ক দিয়ে আঁকা পেন্টিং ছিল। এবার লিও যখন পেন্টিংটা খোলে, তখন দেখা যায় যে তাতে সুন্দর মাউন্টেনের পেন্টিং, অর্থাৎ অস্টিন যেটা দেখে পেন্টিংটা নিয়ে এসেছিল। তো সেই পেন্টিং এর তলায় একটি ধূপের ধোঁয়া দিতেই পেন্টিংটা সঙ্গে সঙ্গে বদলে যায় এবং সেখানে এমিলির ছবি ফুটে ওঠে। তোমাদের হয়তো মনে আছে যে সেই দিনও কিন্তু হিসাব রক্ষকের টেবিলে একটা ধূপ জ্বলছিল, যার কারণেই পেন্টিংটা বদলে এমিলির ছবি হয়ে গেছিল।
এবার রুবি তো বুঝতে পারে যে তার পর্দা ফাঁস হতে চলেছে এবং রুবি উল্টে এমিলির ওপরে দোষ চাপাতে যায়। কিন্তু তখনই শাশুড়ি বলে ওঠে যে এটা কোনো সবজি বাজার না, এটা ডিউকের বাড়ি, এখানে এই ধরনের চেঁচামেচি বন্ধ করো। এবার এমএলএ তো তখনই বলে যে এই স্পেশাল ধরনের ধূপটা এবং এই স্পেশাল ইঙ্কটা যে দোকান থেকে কেনা হয়েছে সেখানেও লিউকেই দেখা গেছিল। সুতরাং প্রমাণের কোনোই অভাব নেই। লিউ যদি নিজে থেকে স্বীকার করে নেয় তাহলেই ভালো। এবং লিউ রুবিকে বাঁচানোর জন্য সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। লিউ বলে যে আসলে অনেক দিন ধরেই এমিলির সাথে রুবির ঝামেলা চলছিল, সেটা আমি দেখতে পারিনি, তাই জন্যই আমি এমিলিকে ফাঁসানোর প্ল্যান করেছিলাম। এবং সঙ্গে সঙ্গে শাশুড়ি মা লিউকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে এবং লিউকে সেখান থেকে বার করে দেওয়া হয়। এবার রাতের বেলা এমিলি তো লিওকে থ্যাংক ইউ বলতে যায় এবং এমিলি বলে যে আমি শুনেছি তোমার নাকি ড্রাগন কাপটা ভেঙে গেছে, তাই তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। এবং এমিলি লিওর জন্য একটা থার্মাস কাপ এনেছিল, যেটাতে নাকি গরম জিনিস অনেকক্ষণ গরম এবং ঠান্ডা জিনিস অনেকক্ষণ ঠান্ডা থাকতো। এবং এই গিফট পেয়ে লিও তো বেশ খুশি হয়। এবার এমিলি বলে যে আমি তো তোমাকে একটা গিফট দিলাম, তার বদলে তুমিও আমাকে একটা কিছু গিফট দাও। লিও বলে যে তোমার কি গিফট চাই, এবং এমিলি সঙ্গে সঙ্গে লিওকে একটা কিস করে দেয় এবং সেখান থেকে সে চলে যায়। এবার এমিলি চলে যাওয়ার পরও লিও তো বুক ধরে বসে থাকে, কারণ তার সাথে এমন ঘটনা তো আগে হয়নি। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এমিলির এই গিফট দেওয়ার আইডিয়া কোথা থেকে এসেছিল, আর প্রাচীনকালে সেই থার্মাস কাপ কোথায় বা পেল। এমিলি ন্যান্সিকে জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো, লিওকে এমন কি গিফট দেওয়া যায় যেটা ওর দরকার হবে? রিসেন্টলি এমন কি কিছু ওর হারিয়ে গেছে বা ভেঙে গেছে যেটা ওর আর একটা হলে ভালো হতো? এবং ন্যান্সি তখনই বলে যে রিসেন্টলি লিও ড্র্যাগন কাপটা যেটাই কিনা ও চা খেত সেটা ভেঙে গেছে, সুতরাং সেরকম কিছু একটা ওকে গিফট করলে ভালো হয়। কিন্তু এই ড্র্যাগন কাপটা খুবই দুর্মূল্য একটা জিনিস। এই কাপে গরম জিনিস অনেকক্ষণ গরম এবং ঠান্ডা জিনিস অনেকক্ষণ ঠান্ডা থাকে। এবার এই কথা শুনে এমিলি ভাবে যে আরে, এটা তো খুবই সিম্পল ব্যাপার। আমাদের মডার্ন যুগে আমরা তো থার্মাস ব্যবহার করি, যেটার ফাংশন কিনা একদমই এরকম। এবং তখনই এমিলি বলে যে ঠিক আছে, তুমি আমাকে একটা পেন আর পেপার এনে দাও, তাকে আমি এঁকে দেবো যে কিভাবে জিনিসটা বানানো যায়। আর রাতের বেলা আমরা কোনো কপার স্মিথের কাছে যাব, যে কিনা সহজে এই জিনিসটা বানিয়ে দিতে পারবে। এবার এই প্ল্যান অনুযায়ী রাতের বেলায় এমিলি এবং ন্যান্সি বাড়ির চাকরদের পোশাক পরে লুকিয়ে লুকিয়ে বেরোয় একজন কপার স্মিথের সাথে দেখা করার জন্য, যাতে কিনা তাকে দিয়ে তারা এই থার্মাসটা বানাতে পারে। কিন্তু সেই কাজ করতে গিয়ে তারা অন্য একটা জিনিস আবিষ্কার করে। তারা রাতের বেলা হঠাৎ করে দেখে যে অপর একটি চাকর তাদের বাড়ি থেকে পাঁচিল টপকে কোথাও একটা যাচ্ছে, এবং চাকরটির হাতে একটি পুঁটলি ছিল, যেই পুঁটলিটা পড়ে গেলে তার ভেতর থেকে অনেকগুলি গয়নাগাটি এবং এরকম দামি দামি জিনিস বেরিয়ে আসে। এবার এমনি তো বুঝতে পারে যে তার মানে এই দাসটা নিশ্চয়ই কিছু চুরি করে পালাচ্ছে। এবং এমিলি তো সঙ্গে সঙ্গে গিয়ে তাকে কনফ্রন্ট করে যে তোমার এত সাহস হয় কি করে যে তুমি এই বাড়ির জিনিস চুরি করে পালাচ্ছ। এবং সেই দাসটা বলে যে তুমি আমার কথা কাউকে বলো না, তাহলে আমি এই গয়নার কিছু অংশ তোমাকে দেব। এবার এমএলএ তো বলে যে না, কখনোই না, যদি মাস্টার জানতে পারে তাহলে তো শুধু তুমিই না, আমিও শাস্তি পাবো। তুমি সত্যি করে বলো যে তুমি এখানে কি করছিলে। এবং দাসটা তখনই বলে যে দেখো, আমি তোমাকে সত্যি করে বলছি, আসলে এখানে আমি অন্য একটা কাজ করতে এসেছি, এবং সেই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমাকে আরো টাকা দেয়া হবে। তুমি বরঞ্চ আমার দলে যুক্ত হও, তাহলে সেই টাকার অর্ধেক আমি তোমাকেও দেব। এবার এমএলএ তো বলে যে কি কাজ করতে তোমাকে এখানে পাঠানো হয়েছে। এবং সেই দাসটা বলে যে আমাকে মাস্টার লিওর স্ত্রীর মুখ বিগড়ানোর জন্য এখানে পাঠানো হয়েছে। এবার এমিলি তো বুঝতে পারে যে তার মানে তার বিরুদ্ধে আবারও চক্রান্ত চলছে। এবার পরের দিন সকালে আমরা রুবি এবং চুচুকে কথা বলতে দেখি। রুবি বলে যে ওই মহলে সারাইয়ের কাজ কেমন চলছে, এবং চুচু বলে ভালোই চলছে। আসলে তারা তো গোল্ডেন নানমু কাঠের বদলে নর্মাল মেহগনি কাঠ দিয়ে মহল বানানো করিয়েছিল, ফলে সেই মেহগনি কাঠে তারা গোল্ডেন কালার করিয়ে রাখতো, এবং সেই কালারের কাজই চলছিল যাতে কেউ আসল ব্যাপারটা বুঝতে না পারে। এবং তখনই একজন দাসী এসে খবর দেয় যে এমিলির বদন বিগড়ে গেছে, অর্থাৎ তার মুখের সাথে কেউ খারাপ কিছু একটা করেছে। এবার এই কথা শুনে রুবি আর চুচু তো খুবই অবাক হওয়ার নাটক করে, কিন্তু আসলে পুরোটাই চুচুর কাণ্ড ছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে লিও তো সমস্ত দাসদের এক জায়গায় করে এবং বলে যে সত্যি করে বলো যে কে এই কাজটা করেছো, কে এমিলির মুখে গোল্ডেন পেন্ট ঢেলে তার মুখটা নষ্ট করার চেষ্টা করেছো।
এবার সব দাসী তো বলতে থাকে যে না আমরা কিছু করিনি। এবং তখনই লিও লক্ষ্য করে যে একজন দাসের হাতে একটা পেইন্ট ব্রাশ এবং তার সামনে যে বালতিটা রাখা সেই বালতিটায় গোল্ডেন কালার। লিও জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কার কথাতে এসেছো, এবং তারা বলে যে আমাদের আসলে এই পিলারগুলো আর এই বেড়াগুলো রং করতে বলা হয়েছিল। লিও বলে যে কিন্তু পিলারগুলো তো অলরেডি সোনালী কাঠ দিয়েই তৈরি, তাহলে সেগুলো রং করার দরকার কেন পড়বে। এবার দাসটি তো আসল কথা কিছুতেই বলতে চাইছিল না, এবং তখনই টবি তার তলোয়ার বার করে দাসটির গলায় ধরে। দাসটি বলে যে আমি সত্যি কথা বলছি, আসলে এইখানে যখন বানানো হয়েছিল তখন সেগুলো গোল্ডেন কাঠ দিয়ে বানানো হয়নি, সেগুলো নর্মাল কাঠ দিয়ে বানানো হয়েছিল এবং সেগুলোতে সোনালি রং করা থাকতো। এবার এই কথা শুনে লিও তো মনে মনে ভীষণ রেগে যায়, কারণ এই মহলটা সম্রাটের নির্দেশে বানানো হয়েছিল, সুতরাং তার কথা অমান্য করা মানে সেটা রাজদ্রোহেরই সমান। সুতরাং এই কাজটা যে করতে সাহায্য করেছে তার শাস্তি দরকার। এবার অপরদিকে আমরা দেখি চুচু লুকিয়ে লুকিয়ে রাতের বেলা সেই দাসটির সাথে দেখা করে। চুচু বলে যে আমি তো তোমাকে বলেছিলাম কয়েকদিন দাঁড়িয়ে যাও, তারপর ওর মুখটা নষ্ট করবে, তুমি তাড়াহুড়ো করে কাজটা কেন করলে, এবার আমরা ধরা পড়ে গেলে কি হবে। দাসটি বলে যে আসলে আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি কাজটা করলে আমি তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাব, এবং চুচু দাসটিকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। চুচু বলে যে কয়েকদিন তুমি এই বাড়িতেই দাস হিসেবে লুকিয়ে থাকো, কয়েকদিন পর আমি তোমাকে এখান থেকে বার করার প্ল্যান করছি। কিন্তু এই কথা বলে চুচু যখন পিছন ফেরে তখনই সে লিও এবং টবিকে সেখানে দেখতে পায়, এবং চুচু হাতে নাতে ধরা পড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে সভা বসানো হয়, এবং সেখানে আমরা এমিলিকেও দেখতে পাই, যার মুখ কিনা গোল্ডেন কালারের জন্য বিগড়ে গেছিল, এবং এমিলি মুখে একটি মাস্ক মতো পরেছিল। শাশুড়ি মতো রুবিকে দেখিয়ে চেঁচিয়ে ওঠে যে তুমি জানো তোমার বোন কি করেছে। এমিলি বলে যে চুচু, তুমি যতই রুবির বোন হও না কেন, তোমার মনে কি ভয় নেই যে তোমাকে জেলে পাঠানো হবে। চুচু তো বলে ওঠে যে আমাকে আমাকে কেন জেলে পাঠানো হবে। এমিলি বলে যে তোমাকে এই দাসটার সাথে হাতে নাতে ধরা হয়েছে, তারপরও তুমি মুখে মুখে তর্ক করছো কোন সাহসে। এবং চুচু তখনই দল বদল করে বলে ওঠে যে দিদি, আমি আর সত্যিটা লুকাতে পারবো না। এবং সে শাশুড়ি মার সামনে বলে যে আসলে রুবি আমাকে সবকিছু করতে বলেছিল। চুচু বলে যে আসলে তুই এমিলির বিরুদ্ধে আমার কোনোই গ্রাজ নেই, আমাকে রুবি এই সব কিছু করতে বলেছে, তাই জন্যই আমি করেছি, আমি তো জানতামই না যে আসলে ওর প্ল্যান কি ছিল। এবার রুবির সঙ্গে সঙ্গে চুচুকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে কি, সবকিছু প্ল্যান তুমি করে আমার নামে দোষ দিচ্ছ। বলে ওঠে যে দিদি, আমি জানি তুমি এমিলিকে পছন্দ করো না, তাই জন্যই ওর সৌন্দর্য নষ্ট করার জন্য তুমি এমন করেছো, কিন্তু এখন তুমি সব দোষ আমার ঘাড়ে দিও না। তাছাড়া তুমিই তো দাসী লিউকে ওই ইনভিজিবল ইঙ্ক আর ধূপ কিনতে পাঠিয়েছিলে, লিউ তো তোমার হয়ে সমস্ত দোষটা নিয়ে নিল, আর এখন তুমি আমার ঘাড়ে সব দোষ দিতে চাইছো। এবার রুবি তো চেঁচাতে থাকে যে না, আমার এর মধ্যে কোনো দোষ নেই, এই সব প্ল্যান আমার ছিল না। কিন্তু চুচু কান্নাকাটি করে বলতে থাকে যে সত্যিই তো, আমার কথা কে শুনবে, কেউ তো মানবেই না যে আমি ইনোসেন্ট। এবং তখনই এমিলি বলে যে রুবি, তাহলে যে টাকাগুলো তুমি মেরেছো সেগুলো কোথায়। শাশুড়ি বলে যে আচ্ছা, তুমি তো সেই দামি কাঠের বদলে সস্তা কাঠ ব্যবহার করেছিলে, এতদিন এই বাড়ির সমস্ত খরচ খরচার দায়িত্ব তোমারই ছিল, সেই টাকাগুলো নিশ্চয়ই তুমি তোমার পকেটেই ঢুকিয়েছো, তুমি জানো এর শাস্তি কি হতে পারে। এবার রুবি তো বলতে থাকে যে আমি কিছুই করিনি, আমি সবকিছু এই চুচুর কথাতেই করেছি। কিন্তু চুচু অপরদিকে বলতে থাকে যে না, এই সবকিছু রুবি করিয়েছে। শাশুড়ি তখনই বলে যে চুচু, তুমি সবকিছু কনফেস করো, না হলে কিন্তু তোমাকে আমি কোর্টে পাঠাবো। এবং চুচু স্বীকার করে যে সেই এই সবকিছু করিয়েছে। শাশুড়ি বলে যে ঠিক আছে, তোমাকে এক্ষুনি আমি তোমার বাড়িতে ফিরিয়ে দেব, আর তোমার বাবাকে জানাবো যে তুমি কি কি করেছো, তোমার শাস্তি উনিই ঠিক করবেন। এবার চুচু তো তখনই বলে যে আমি যা করেছি করেছি, কিন্তু এমিলি, তোমার মুখটা তো চিরকালের মতো বরবাদ হয়ে গেল, এবার তুমি কি করবে। এবং তখনই এমিলি তার মুখের সামনে থেকে সেই পর্দাটি সরায়, এবং আমরা দেখতে পাই যে এমিলির মুখ কিছুই বরবাদ হয়নি, তার মুখ একদম আগের মতনই সুন্দর রয়েছে। চুচু বলে যে ও, তোমার মুখ বিগড়য়নি, তার মানে তুমি পুরো নাটকটা করেছিলে আমাকে ধরানোর জন্য। এবং এমিলি বলে যে হ্যাঁ, তোমার দিদিও কম শয়তান না, কিন্তু তুমি তার চেয়েও বড় শয়তান, তোমাকে ধরানোর জন্য এটুকু আমাকে করতেই হতো। এবং তখনই চুচুকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। ওদিকে রুবি তো বলতে থাকে যে শাশুড়ি মা, আমাকে ক্ষমা করুন, আমি এই সব কিছু করতে চাইনি।
এবং শাশুড়ি বলে যে এই বছরে হিসাবের খাতা আমার কাছে নিয়ে এসো। আমি দেখতে চাই সংসার খরচের হিসাব মিলিয়ে যে ও কত টাকা মেরেছে, আমাদের কত ক্ষতি হয়েছে। আর ওকে আমি শাস্তি দিলাম যে আমাদের অ্যানসেস্ট্রাল হলে ও হাঁটু গেড়ে বসে থাকবে। এবার লিও আর এমিলি তো তাদের ঘরে চলে আসে এবং লিও বলে যে তোমার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। আমি ঠিক বলতে পারছি না যে কি, কিন্তু কিছু একটা তো এসেছে। মনে হচ্ছে আমি একটা নতুন মানুষকে চিনছি। এবং এমিলি বলে যে দেখো, আজকে আমরা আমাদের মিশনে সাকসেসফুল হয়েছি, তাই আমাদের এটা সেলিব্রেট করা দরকার। এবং এই বলে তারা দুজনে তো ড্রিঙ্ক করতে শুরু করে এবং ড্রাঙ্ক হয়ে গিয়ে এমিলি আবারও লিওকে কিস করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন সকালবেলা শাশুড়ি জানায় যে এত দিনে এই সমস্ত কারচুপি করে রুবি প্রায় ৮০,০০০ টাকা সংসার খরচ থেকে সরিয়েছে। শাশুড়ি তার মেজ বৌমা নিনাকে বলে যে তোমার তো অনেক বুদ্ধি, তুমি বলো যে এই ৮০,০০০ টাকার ক্ষতিপূরণ আমরা কিভাবে মেটাবো। এবং নিনা তখনই বলে যে শাশুড়ি মা, আমি জানি যে এটা অনেক বড় একটা অঙ্ক, তাই জন্যই আমার মাথায় এখন কোনো বুদ্ধি আসছে না। কিন্তু আমাদের ছোট বউ তো ভীষণ বুদ্ধিমান, আপনি তাকে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন। শাশুড়ি বলে যে এই সমস্যার সমাধান যে করতে পারবে, অর্থাৎ যে ৮০,০০০ টাকা আবার সংসারে ফিরিয়ে আনতে পারবে, তাকেই আমি এই সংসারের চাবিকাঠি দিয়ে দেব। সেই তারপর থেকে আমাদের সংসারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। এবার এই কথা শুনে এমিলি বলে যে সম্পূর্ণ দায়িত্ব, ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই ট্রাই করে দেখব। এবং শাশুড়ি বলে যে ঠিক আছে, তোমাকে আমি ১ মাস সময় দিচ্ছি, তার মধ্যে তুমি চেষ্টা করে দেখো যে এই ৮০,০০০ টাকা তুমি ফিরিয়ে আনতে পারো কিনা। কিন্তু এমন কিছু করো না যাতে আমাদের সবার কাছে হাসির পাত্র হতে হয়। আর এই ১ মাস সময় তুমি আমাদের বাড়ির সমস্ত কিছু দেখভাল করবে, আমার জায়গায় তুমি সমস্ত খরচাপাতি সামলাবে। আমি দেখতে চাই যে সত্যিই তুমি এর যোগ্য কিনা। এবার অপরদিকে আমরা চুচুকে দেখতে পাই, যাকে কিনা এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং চুচু তোর আগে ফুঁসছিল যে এমিলি, আমি তোমাকে ছাড়বো না, লিওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি সেই জায়গা কেড়ে নিয়েছিলে। এবার অপরদিকে আমরা লিওকে দেখতে পাই। টবি লিওর কাছে আসে এবং বলে যে স্যার, ম্যাডাম আপনার জন্য একটা চিঠি দিয়েছে। এবং লিও দেখে যে এমিলি তাকে একটা চিঠি দিয়েছে, যে এমিলি লিওর সাথে বাইরের দিকের একটা ম্যানশনে দেখা করতে যায়। এবার লিও তো ভাবে যে বাহ, তার বউয়ের সাথে সে ডেটে যাবে। এবং লিও খুবই খুশি হয়ে টবির ঘাড়ে সমস্ত দায়িত্ব দিয়ে ডেটে চলে যায়। কিন্তু সেই জায়গায় পৌঁছে লিও কোথাও এমিলিকে দেখতে পায় না, কারণ এই চিঠিটা আসলে চুচু লিখেছিল। চুচু বলে যে লিও, আমি আসলে তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি যেগুলো করেছি খুব ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। লিও বলে যে তোমার যদি কারোর কাছে ক্ষমা চাওয়ারই হয় সেটা এমিলির কাছে চাও, আমার কাছে না। এবং এই বলে লিও তো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু চুচু তার হাত ধরে তাকে আটকায় এবং বলে যে লিও, তুমি কি জানতে চাইবে না যে আমি কেন এইসব করেছি? আমি এই সবকিছু তোমার জন্য করেছি। ৩ বছর আগে তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথ দেয়নি, আমি তোমাকে বিয়ে করতে পারিনি। তাই জন্যই আমি এই ভুলটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই আমার ভুলটা বুঝতে পেরেছি। এই নাও, এই ড্রিঙ্কসটা পান করো এবং আমাকে চিরকালের মতো ক্ষমা করে দাও। এবার এই কথা শুনে লিও তো সেই ড্রিঙ্কটা পান করে, কিন্তু সেটা পান করে সে যখন চলে যাচ্ছিল, তখনই তার মাথা ঘুরে যায়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে এমিলি তো লিওর সাথে দেখা করতে তার স্টাডিতে আসে এবং এমিলি দেখে যে সেখানে টবি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে। এবার এমিলি টবিকে উঠিয়ে বলে যে লিও কোথায়, এবং টবি এমিলিকে দেখে পুরোই চমকে যায়। টবি বলে যে কিন্তু আপনি তো মাস্টারকে চিঠি লিখেছিলেন, মাস্টার তো ওখানেই গেছে। এবং এমিলি বুঝতে পারে যে তার মানে কিছু একটা গন্ডগোল হয়েছে। অপরদিকে চুচু তো লিওকে আনকনসিয়াস করে তার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে এমিলি চলে আসে এবং এমিলি এসে চুচুকে ঠাস করে এক চড় মারে। চুচু বলতে থাকে যে তুমি সব সময় আমার কাজ বিগড়াতে চলে আসো, আমারই তো লিওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এবং এই বলে চুচু একটি ছুরি দিয়ে এমিলিকে মারতে যায়, কিন্তু ততক্ষণে লিও উঠে পড়ে এবং এমিলিকে গার্ড করে নেয়, ফলে লিওর পিঠের দিকটা কেটে যায়। এবার টবি তো ততক্ষণেই চুচুকে ধরে নিয়েছিল এবং সে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই, এমিলি লিওর ক্ষতর জায়গাটিতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এমিলি বলে যে তোমার ব্যথা লাগছে না তো? এবং লিও বলে যে না, এর থেকে অনেক বেশি ব্যথায় আমি অভ্যস্ত। এবং ওষুধ লাগাতে লাগাতেই এমিলি লিওর অনেক ক্লোজে এসে পড়ে এবং লিও তো এমিলিকে কিস করে।
কিন্তু তখনই এমিলি লিওর ক্ষতর জায়গাটা একটু বেশি চাপ দিয়ে ফেলে, ফলে লিও তো প্রচন্ড ব্যথা পায়। এবং লিও বলে যে ঠিক আছে ঠিক আছে, আজকে রাতটা আমি বরং স্টাডিতেই ঘুমাই। এবং লিও স্টাডিতে ঘুমোতে চলে যায়। এবার আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। ন্যান্সি বলে যে ম্যাডাম, কিন্তু আমরা 1 মাসের মধ্যে 80,000 টাকা কি করে কালেক্ট করব? এবং তখনই এমিলি বলে যে আমাদের কাছে বিক্রি করার মতো কি আছে। ন্যান্সি বলে যে আমাদের কাছে কিছু জোয়ার আছে যেটা আমরা বেচতে পারি। কিন্তু জোয়ার মানুষ কত টাকা দিয়েই বা কিনবে? কেউ তো 80,000 টাকা দিয়ে জোয়ার কিনবে না। এক বালতি জোয়ারের দাম বড়জোর 1 টাকা কি 2 টাকা হবে। এবং তখনই এমিলি বলে যে চিন্তা করো না, এই এক বালতি জোয়ার আমি 20 মুদ্রায় বিক্রি করব। ন্যান্স তো বলে ওঠে যে সেটা কিভাবে সম্ভব। এবং এমিলি বলে যে যদি আমাদের 1 মাসে 80,000 কামাতে হয় তাহলে নিঃসন্দেহেই আমাদের অন্যরকম কিছু চিন্তা ভাবনা করতে হবে। এবার এমিলি তো ন্যান্সকে বলে যে তুমি দুজন বিশ্বাসযোগ্য লোক নিয়ে আসো, যাদেরকে আমি আমার দোকানে অ্যাপয়েন্ট করব। এবং ন্যান্সি মিস্টার কেন নামের একটি লোক এবং আইরিস নামের একজন মহিলাকে নিয়ে আসে। এমিলি তাদের বলে যে তোমাদের আমি আমার কাজে রাখতে চাই, কিন্তু তার জন্য তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, যে বেশি ভালো উত্তর দিতে পারবে তাকে দোকানের কাজে বহাল করা হবে। এবার এমিলি প্রশ্ন করে যে ধরো তোমাদেরকে আমি 500টা চিরুনি দিলাম এবং সেই 500 চিরুনি আমি তোমাদেরকে টেম্পল এরিয়ায় বিক্রি করতে বললাম, তাহলে তোমরা কি করবে? এবার তারা তো ভাবতে থাকে যে 500টা চিরুনি সন্ন্যাসীদের কি করে বিক্রি করব। এবং মিস্টার কেন উত্তর দেয় যে সন্ন্যাসীদের তো চিরুনির দরকার পড়ে না, সুতরাং তাদের বিক্রি করা যাবে না। কিন্তু সেই চিরুনির গায়ে যদি আমরা কিছু ধর্মীয় বাণী খোদাই করি তাহলে সাধারণ লোকেদের মধ্যে তার বিক্রি বেড়ে যাবে। এইভাবে আমরা আমাদের সেলটা বাড়াতে পারি। এবং এমিলি তো সঙ্গে সঙ্গে তাকে দোকানদার হিসেবে অ্যাপয়েন্ট করে দেয়। কিন্তু যে মহিলাটি ছিল অর্থাৎ আইরিস, সে কোনো উত্তর দিতে পারে না। এবং মহিলাটি বলে যে ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু এমিলি তাকেও কাজে রাখে। মহিলাটি বলে যে কিন্তু আমি তো কোনো উত্তর দিতে পারলাম না। এবং এমিলি বলে যে তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি যে তুমি খুব ভালো ওয়াইন বানাতে পারো, কারণ তুমি আসার সাথে সাথেই তোমার গা থেকে আমি একটা মিষ্টি গন্ধ পেয়েছি। সেই গন্ধে বোঝা গেছে যে তুমি কি কোয়ালিটির ওয়াইন বানাও। তাছাড়া তোমার কোমরে এখনো ওয়াইন টেস্টিং এর স্পুন ঝুলছে, যার থেকে এটাও বোঝা যায় যে তুমি তোমার কাজের প্রতি কতটা প্যাশনেট। এবং এরকম লোকই আমাদের দরকার। এবং এমিলি তো দুজনকেই সমান মায়নায় তার কাজের জন্য রেখে দেয়। এবার পরের দিন তো এমিলি আশেপাশের সমস্ত দোকানের ওয়াইন টেস্ট করে দেখে যে কোনটা ভালো। এবং এমিলি সবগুলো খেয়ে বলে যেগুলো ভালো, কিন্তু আমাদের অন্য কিছু বানাতে হবে, এমন কিছু যেটা আশেপাশের দোকানে পাওয়া যায় না, না হলে লোকে আমাদের দোকান থেকেই কেন কিনবে? আইরিস বলে যে কিন্তু ম্যাডাম, এগুলো তো আমাদের সাম্রাজ্যের সবচেয়ে বেস্ট ওয়াইন, আমরা কি করে এর চেয়ে ভালো ওয়াইন বানাবো? এবং তখনই এমিলি আইরিসকে বলে যে আমরা ওয়াইন বানানোর সময় লাস্টে আর একটা প্রসেস অ্যাড করব, সেটা হচ্ছে ডিস্টিলেশনের প্রসেস, যেটার ফলে ওয়াইনটা আরো স্ট্রং হবে। এবং এই প্রসেসটা প্রাচীনকালে তখনও কেউ জানতো না। যেখানে লোকে ড্রাঙ্ক হতে 1 2 3 বোতল খেতে হয়, সেখানে এই ওয়াইন 1 2 গ্লাস খেয়েই লোকে ড্রাঙ্ক হয়ে যাবে। ফ্যামিলি বলে যে মিস্টার কেন, আপনি কোনো ভালো মিস্ত্রি ডেকে এইরকম একটা মেশিন তৈরি করুন যেটা সাহায্যে কিনা ডিস্টিলেশন করা হবে, আর সেটার ডিজাইনটা আমি বানিয়ে দেব। এবার তাদের ডিজাইন অনুযায়ী মেশিনে ওয়াইন বানানো হয়। এবং সেই ওয়াইনটা তো দারুণ ছিল। তারা 4 জন সেই ওয়াইন টেস্ট করে বলে যে এরকম ওয়াইন তো আমরা কখনোই খাইনি, সুতরাং আমাদের ব্যবসা তো দারুণ জমবে। এবং সেই ওয়াইন এমিলি তো লিওকেও টেস্ট করায়। এবং লিও টেস্ট করে বুঝতে পারে যেটা সাধারণ ওয়াইনের থেকে অনেক বেশি স্ট্রং। তারা তো দুজনেই ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে পড়ে এবং তারা রাতের বেলা রোম্যান্স করে ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন এমিলি লিওর কাছে গিয়ে ক্যাপিটালের একটা ম্যাপ চায়। এমিলি তো ভাবছিল যে কি করে তার দোকানটাকে সে শুরু করবে। এমন ভাবে করতে হবে যাতে সব লোকেরা খুব তাড়াতাড়ি এই ওয়াইনের প্রতি আকৃষ্ট হয়। এবার লিও তো সঙ্গে সঙ্গে একটা ক্যাপিটালের ম্যাপ এনে এমিলিকে দেয়। এবং এমিলি সেই ম্যাপটা দেখছিল। লিও আস্তে আস্তে ম্যাপটা নিজের দিকে সরাতে থাকে এবং এমিলি সেদিকে সরতে সরতে লিওর কোলেই বসে পড়ে। এবং লিও তো এটাই চাইছিল। লিও বলে যে তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাপটা দেখবে, তোমার তো খুব কষ্ট হবে, তার চেয়ে তুমি বসে বসেই দেখো। লিও তো এখন আগের থেকে একদম বদলে গেছিল। যে কিনা নিষ্ঠুর এবং রূঢ় প্রকৃতির ছিল, সে তো এখন একটা কিউটি পাই হয়ে গেছিল। লিও বলে যে কিন্তু তুমি কেমন জায়গা খুঁজছো? এবং এমিলি বলে যে আমি এমন একটা জায়গা খুঁজছি যেটা খুবই বিজি থাকে, সবসময় যেখানে অনেক লোক সমাগম হয়। এবং লিও তাকে ক্যাপিটালের মাঝখানের একটি জায়গা দেখিয়ে দেয়। লিও বলে যে কিন্তু তুমি কি প্ল্যান করছো?
এবং এমিলি বলে যে আমি একটা ওয়াইন কম্পিটিশন করব ভাবছি। এবার পরের দিন তারা ক্যাপিটালে গিয়ে সবার মাঝখানে লিফলেট বিলি করে যে যে এই ওয়াইন কম্পিটিশনে জিতবে সে 100 মুদ্রা পাবে। এবার লোকজন তো খুব খুশি হয়। গেমের নিয়ম এটাই ছিল যে ড্রাঙ্ক না হয়ে কেউ যদি 3 বাটি ওই ওয়াইন খেতে পারে তাহলে সে হবে বিজেতা। এবার সবাই তো ভাবে যে বাবা, এটা তো খুবই সহজ হয়ে যাবে, আমরা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করব। এমিলি বলে যে 3 দিন পর এই কম্পিটিশন হবে এবং যে জিতবে সে শুধু 100 স্বর্ণমুদ্রাই পাবে না, আর একটা স্পেশাল গিফটও পাবে। এবার সবাই তো খুবই এক্সাইটেড হয়ে যায় এবং সবাই এই কম্পিটিশনে নিজেদের নাম লিখিয়ে যায়। কিন্তু এই খবর গিয়ে পৌঁছায় মেজো বউ নিনার কাছে। এবার নিনাদেরও ফ্যামিলি বিজনেস ছিল ওয়াইনের বিজনেস। তাই জন্য নিনার তো মাথা খারাপ হয়ে যায় যে এমিলির ব্যবসা ভালো হলে তাদের ব্যবসা কি হবে। এবং তখনই নিনার কাছে একটি চিঠি আসে। সেই চিঠিটা লিনার বাড়ি থেকে এসছিল। লিনার বাবা তাকে জানিয়েছিল যে তাদের দোকানে গিয়ে কেউ এমিলির ওয়াইনের খোঁজ করছে। মানে এমিলির ওয়াইন বিক্রি শুরু হওয়ার আগেই ফেমাস হতে শুরু করে দিয়েছে। সুতরাং তার ওয়াইন যদি ফেমাস হয়ে যায় তাহলে তো নিনাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তাই যে করে হোক তাকে এমিলির এই ব্যবসা বন্ধ করতে হবে। এবার আমরা ওয়াইন কম্পিটিশনের দিনের দৃশ্য দেখতে পাই। কম্পিটিশনের নিয়ম তো সবাইকে বলে দেওয়া হয় যে যারা এই 3 কাপ ওয়াইন খেয়েও এই পাটাতনের ওপর দিয়ে সোজা হয়ে হাঁটতে পারবে তারাই হবে এই কম্পিটিশনের উইনার। এবার অনেকে তো বলতে থাকে যে কেন তোমাদের কাছে কি বেশি ওয়াইন নেই, তাহলে তোমরা শুধু শুধু এই কম্পিটিশনের কেন আয়োজন করেছো, এটুকুতে আমাদের কি হবে। এবং এমিলি তখনই বলে যে আমাদের ওয়াইন অনেক বেশি স্ট্রং, তাই এটুকুই তোমাদের জন্য যথেষ্ট। এবার একজন লোক তো তখনই এগিয়ে এসে বলে যে না, আমি মানি না যে এইটুকু আমাদের জন্য যথেষ্ট। তোমরা নিজেদের নামে বেশি বড়াই করছো। সবাই এখানে জানে যে আমি কত ভালো ড্রিঙ্ক করতে পারি, তাই আমি তোমাদের সাথে বাজি লাগাতে চাই। যদি আমি এতে জিতে যাই তাহলে তোমাদের এই দোকানও আমার হবে। আর যদি আমি ড্রাঙ্ক হয়ে যাই তোমাদের ওয়াইন খেয়ে তাহলে আমি তোমাদের 500 মুদ্রা দেব। এবার এমিলি তো বুঝতে পারে যে হঠাৎ করে এই লোকটা এগিয়ে এসে এমন কেন করছে এবং এমিলি তার সাথে বাজি রাখতে রাজি হয়। আসলে এই লোকটা ছিল মেজো বউ নিনার লোক। এবার একে একে সবাইকে তো ওয়াইন দেয়া হয় এবং প্রথমবার খাওয়ার পরই সবাই বুঝতে পারে যে এটা খুবই স্ট্রং একটা ওয়াইন। কিন্তু ওই একবার খেয়েই আস্তে আস্তে লোকে ড্রাঙ্ক হতে শুরু করে এবং কেউই আর পাটাতনের ওপর দিয়ে সোজা হাঁটতে পারে না। কেবলমাত্র সেই লোকটি পাটাতনের ওপর দিয়ে সোজা হেঁটে দেখায় এবং সেটা এত সহজে হাঁটে মনে হয় তার কোনো নেশাই হয়নি। লোকটি বলে যে 1 গ্লাস তো হয়ে গেল, এবার আমাকে দ্বিতীয় গ্লাস দাও। এবার তাকে যখন ওয়াইন ঢালা হচ্ছিল তখনই এমিলি লক্ষ্য করে যে ওয়াইনের বোতলে একটি ফুটো মতো আছে এবং যে ওয়াইন দিচ্ছে সেই ফুটোটা চেপে লোকটিকে ঢালছে। অর্থাৎ এমিলি বুঝতে পারে যে এখানেই কিছু গন্ডগোল রয়েছে। এমিলি সঙ্গে সঙ্গে সেই পিপেটা নিয়ে বলে যে আমি ওনাকে সার্ভ করব এবং এমিলি ওনাকে সার্ভ করে। আসলে লোকটি আগে থেকেই এমিলির কর্মচারীদের মধ্যে নিজের লোক ঢুকিয়ে রেখেছিল, যে কিনা প্রথমবারে আসল ওয়াইনের জায়গায় কেবলমাত্র জল সার্ভ করেছিল। তাই জন্যই লোকটির নেশা হয়নি। কিন্তু দ্বিতীয়বারে আসল ওয়াইন খেতেই তার নেশা হয়ে যায় এবং সে তো হার মানতে বাধ্য হয়। লোকটি তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায় যে আজকে আমার শরীর খারাপ করছে, আজকে আমি আর এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো না। এবং ঘোষণা করা হয় যে কেউ এই কম্পিটিশনে জিততে পারিনি, সুতরাং বাকি যে ওয়াইন আছে সেটা সাধারণ লোকদের মধ্যে ফ্রিতেই বিলিয়ে দেওয়া হবে। এবার লোকজন তো তাতে বেশ খুশি হয়। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে মেজো বউ নিনার কাছে এই খবর পৌঁছায় এবং নিনা বলে যে ও আমার একটা প্ল্যান ফেল করে দিয়েছে, মানে এই না যে আমার পরের প্ল্যানগুলো ফেল হয়ে যাবে। আমাদের ক্যাপিটালে যত ওয়াইনের দোকান আছে কেউই ওর ওয়াইন নিতে রাজি হবে না, তাই আমিও দেখতে চাই যে ওয়াইন ও কি করে বিক্রি করবে। এর পরের দিন তো শাশুড়ি মা এমিলির অনেক প্রশংসা করে যে এমিলি, সত্যিই তুমি অল্প সময় অনেক ভালো কাজ করে দেখিয়েছো, তুমি সত্যিই খুবই ট্যালেন্টেড। কিন্তু তোমার মেজ বৌদি নিনা, তারও কিন্তু পারিবারিক ওয়াইনের ব্যবসা, সুতরাং তুমি তার থেকে কিছু সাহায্য নিলেও নিতে পারো। এমএলএ তো সঙ্গে সঙ্গে বলে যে হ্যাঁ, আমি জানি ওনাদের ওয়াইনের ব্যবসা, কিন্তু আমার মনে হয় আমি কাজটা নিজেই করতে পারবো। এবার ক্যাপিটালের কোনো দোকানেই তো এমিলির ওয়াইন কিনতে রাজি হচ্ছিল না। তাই জন্য এমিলি খুবই চিন্তিত ছিল। এমিলি ভাবে যে সে এই ওয়াইন কি করে বিক্রি করবে। তাকে তো 1 মাসের মধ্যে 80,000 মুদ্রাও কালেক্ট করতে হবে। এবার এই নিয়ে এমিলি ন্যান্সির সাথে কথা বলছিল এবং তখনই সেখানে টবি আসে।
টবির হাতে লিওর কিছু পোশাক ছিল। টবি বলে যে ম্যাডাম, মাস্টার লিও আপনাকে বলল যে এখান থেকে একটা জামা বেছে দিতে। আসলে কালকে মহারাজের ব্যাংকুয়েটে ওনার একটা ইনভিটেশন আছে, তাই জন্য। এবার এই কথা শুনেই এমিলির মাথায় একটা বুদ্ধি এসে যায়। এমিলি মনে মনে ভাবে যে মহারাজের রাজসভা, সেটাই তো আমার ওয়াইনের অ্যাডভার্টাইজ করার সবচেয়ে ভালো জায়গা। এবং এমিলি একটি জামা বেছে নিয়ে লিওর কাছে যায় এবং বলে যে লিও, কালকের ব্যাংকুয়েটে কি আমিও তোমার সাথে প্লিজ যেতে পারি? লিও বলে যে কিন্তু আগে তো তুমি এইসব জায়গায় যেতে চাইতে না। এবং এমিলি বলে যে তাতে কি হয়েছে, আমি এখন যেতে চাই। লিও বলে যে কিন্তু ওখানে গিয়ে কিন্তু এমন কিছু করো না যাতে আমাদের বিপদে পড়তে হয়। এবং এমিলি বলে যে না না, আমি তেমন কিছু করব না, কিন্তু আমার কাছে একটা প্ল্যান যাতে সবাই আমাদের ওয়াইন সম্বন্ধে জানতে পারবে। এবার আমরা পরের দিন ব্যাংকুয়েটের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এমিলি তো তার কোমরে একটা ছোট্ট বোতলে তার ওয়াইন নিয়ে গেছিল। এবার মহারাজ যখন সবার দিকে টোস্ট করে তখনই এমিলি তার ওয়াইনটা একটু মেঝেতে ফেলে দেয়। এমিলি বলে যে লিও, চিন্তা নেই, আমি কোনো গন্ডগোল করব না। এবার মহারাজা তো বসার পরই বলেন যে কোথা থেকে একটা সুন্দর গন্ধ আসছে না। এবং মহারাজা তার ইউনাককে বলে যে দেখো তো গন্ধটা কোথা থেকে আসছে। এবং ইউনাক দেখে যে সেই গন্ধ এমিলির পাশে পড়া একটা তরল পদার্থ থেকে আসছে। মহারাজ বলেন যে এমিলি, এটা কিসের গন্ধ? এবং এমিলি তখনই মহারাজকে বলে তার ওয়াইনের কথা এবং সে মহারাজকে সেই ওয়াইন টেস্ট করায়। এবার মহারাজের তো সেই ওয়াইন খেয়ে ভীষণই ভালো লাগে এবং মহারাজ তার অন্যান্য সভাসদেরও সেই ওয়াইন টেস্ট করান। ফলে সবাই এই ওয়াইন কিনতে রাজি হয়ে যায়। এবার বাড়ি এসে লিও তো এমিলিকে খুব বকা দেয় যে এমিলি, তুমি যেটা করেছিলে আর একটু গুলি আমাদের কি বিপদ হতে পারতো তুমি জানো? এমিলি তো লিওকে মেয়াও মেয়াও করে পটিয়ে নেয় যে তুমি কোনো চিন্তা করো না, কোনো বিপদ তো হয়নি। এবং এমিলির কিউটনেস দেখে লিও তো আর তাকে বকাবকি করতেও পারে না। এবার পরের দিন এমিলি সবাইকে ওয়াইনের নানা রকম ভ্যারাইটি দেখায় এবং তার ওয়াইন শপে লোকের ভিড় জমতে থাকে এবং এমিলির ব্যবসা তো ফুলে ফেপে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আইরিস এসে খবর দেয় যে ম্যাডাম, আমাদের সমস্ত ওয়াইন শেষ হয়ে গেছে। এবং মিস্টার কেন তখনই জানায় যে ম্যাডাম, আমরা যে জোয়ার কিনতে লোকদের পাঠিয়েছিলাম তারা এখনো ফিরে আসেনি। জোয়ার ছাড়া আমরা কি করে ওয়াইন বানাবো? তাহলে তো আমাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। এবং এমিলি তখনই বলে যে কোনো চিন্তা নেই, আমার কাছে একটা প্ল্যান আছে, আমি প্রি বুকিং নেব। এবার এই খবর তো নিনার কাছে পৌঁছায়। নিনা জানতে পারে যে এমিলি প্রি বুকিং নিচ্ছে। তার আপার লিমিট হলো 100 জন, অর্থাৎ 100 জনের থেকে এমিলি আগেই টাকা নিয়ে নিচ্ছে এই ওয়াইন বানানোর জন্য। তারপর ওয়াইন বানানো হয়ে গেলে সে তাদেরকে ডেলিভারি দিয়ে দেবে। নিনা বলে যে আমি ওদের আশেপাশের সমস্ত দোকান থেকে জোয়ার কিনে নিয়েছিলাম যাতে ওরা সেটা দিয়ে ওয়াইন বানাতে না পারে। কিন্তু ওরা এইরকম যুগে দাঁড়িয়ে এরকম একটা প্রি বুকিং এর আইডিয়া আনবে সেটা আমি সত্যিই ভাবিনি। সত্যি এই এমিলি মেয়েটার বুদ্ধি আছে। কিন্তু আমি সারা শহর থেকে সমস্ত জোয়ার সরিয়ে নেব। যদি ওরা ওয়াইন বানাতেই না পারে তাহলে প্রি বুকিং নিয়েও বা কি লাভ হবে? তাহলেও লোকেদের ওয়াইন ডেলিভার করবে কি করে? নিনা বলে যে রাজধানীতে যেন বাইরে থেকে এখন কোনো রকম জোয়ার না আসে, সেই দেখভাল আমাদের করতে হবে। এবার পরের দিন এমিলি তো তাদের সংসার খরচে যে টাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ সেই 80,000 টাকা শাশুড়ি মাকে দিয়ে দেয়। এবং শাশুড়ি মা প্রচন্ড খুশি হয় যে এমিলি এত করিতকর্মা একটি মেয়ে। এবং শাশুড়ি তো খুশি হয়ে এমিলিকে এই বাড়ির চাবিকাঠি দিতে যায়। কিন্তু তখনই তাতে নিনা বাধা দেয়। নিনা বলে যে কিন্তু তার আগে আমি এমিলিকে কিছু প্রশ্ন করতে চাই। আমি শুনছি এমিলি নাকি লোকেদের থেকে আগেই টাকা নিয়ে নিচ্ছে, সেটা কি সত্যি? এমিলি বলে যে হ্যাঁ। এবং নিনা তখনই বলে যে কিন্তু তোমার ওয়াইনারিতে তো আর কোনো ওয়াইনই নেই, তাহলে তুমি লোকেদের থেকে টাকা নিচ্ছ, তাদের ওয়াইন দেবে কি করে? এমিলি বলে যে নিনা, তুমি আমার ব্যাপারে একটু বেশিই চিন্তা করছো না? এবং তখনই নিনা বলে যে এমিলি, তুমি টাকার প্রতি একটু বেশি লোভ করছো। তুমি যদি তাদেরকে 1 মাসের মধ্যে ডেলিভারি না দিতে পারো তাহলে তো সবাই তোমাকে ফ্রড বলবে। তখন আমাদের পরিবারের সম্মান কোথায় দাঁড়াবে? এবার এই কথা শুনে শাশুড়িও তো বলে যে হ্যাঁ এমিলি, তোমার এটা করা ঠিক হয়নি। আগে তুমি ওয়াইনের ব্যবস্থা করো, তারপর না হয় তুমি বুকিং নেবে। তোমার লোকজনকে মিথ্যে কথা বলা ঠিক না। এবার এমিলি তো বুঝতে পারে যে নিনা এত মাঝখানে বাধা দিচ্ছে, তার মানে নিশ্চয়ই নিনার এর মধ্যে কোনো হাত রয়েছে।
এবার সেদিনও মিস্টার কেন খালি হাতে ফিরে আসে। মিস্টার কেন জানায় যে আশেপাশের কোনো দোকানেই আর জোয়ার পাওয়া যাচ্ছে না। মিস্টার কেন বলে যে আমি তাহলে আশেপাশের গ্রামে গিয়ে খোঁজ নেব, সেখানে যদি জোয়ার পাই তাহলেই একমাত্র কাজ হবে। এমিলি বলে যে তাড়াতাড়ি আমাদের জোয়ার জোগাড় করতেই হবে, তা না হলে আমরা 1 মাসের মধ্যে লোকজনকে কি করে ওয়াইন ডেলিভারি দেব? আমরা প্রি বুকিং নিয়ে লোকজনকে যে প্রমিসটা করেছি সেটা তো আমাদের রাখতেই হবে। এবার এমিলি তো নিজেই আশেপাশের বাজারে গিয়ে খোঁজ লাগাতে শুরু করে এবং সে শহরের বাইরে একটি বাজারে জোয়ারের দোকান দেখতে পায়। এবার এমিলি তো সেখানে গিয়ে দরদাম করতে শুরু করে যে কত টাকায় জোয়ার তুমি দিচ্ছ, এবং দোকানদারটি জানায় যে সে 3 টাকা নেবে 1 বস্তা জোয়ারের, কারণ আজকাল জোয়ারের দাম একটু বেশি বেড়ে গেছে। এবার তখনই সেখানে অপর একজন লোক আসে জোয়ার কিনতে। এমিলি বলে যে ঠিক আছে, আমি তোমাকে 4 টাকা দেব। লোকটি বলে যে আমি 8 টাকা দেব, এবং লোকটি সেখানকার সমস্ত জোয়ার কিনে নেয়। এমিলির কাছে অত ফান্ড তো ছিল না, ফলে এমিলি সেখান থেকেও জোয়ার কিনতে পারে না। এবার এই খবর পৌঁছে যায় নিনার কাছে। নিনা দাসী তাকে বলে যে আমরা ঠিকই ভেবেছিলাম, আমাদের বয়সের সাথে এমিলি পারবে না। ও আজকে 1 দানা জোয়ারও কিনতে পারিনি, সুতরাং কিছুদিনের মধ্যেই ওর বিজনেস তছনছ হয়ে যাবে। এবার অপরদিকে আমরা এমিলিকে দেখতে পাই। এমিলি সেদিন মাটি ধরেই বুঝতে পারে যে এবারে বর্ষাকাল খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, এবং এটা তার প্ল্যানে একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা ভবিষ্যতে পালন করবে। এবার অপরদিকে আমরা লিওকে দেখতে পাই যে 20,000 টাকা দিয়ে এমিলিকে সাহায্য করে। লিও বলে যে এই টাকাটা তোমার কাছে রাখো, এই টাকাটার সাহায্যে তুমি জোয়ার কিনতে পারবে এবং তোমার ব্যবসা দাঁড় করাতে পারবে। এবার টাকা আসার ফলে এমিলি তো বেশি দামে জোয়ার কিনতে সক্ষম হয়, এবং সেই খবরও নিনার কাছে পৌঁছায়। নিনা বলে যে ও কি অনেক জোয়ার কিনেছে, এবং নিনা দাসীটি জানায় যে না, ও মাত্র কয়েক বস্তাই কিনেছে, বেশি কেনেনি। কিন্তু আমরা যে এত জোয়ার কিনে ফেলেছি সারা রাজ্যের, তাতে আমাদের ক্ষতি হবে না তো? এবং নিনা বলে যে চিন্তা করো না, আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা যে টাকা খরচা করে জোয়ার কিনেছি তার ডবল টাকা আমরা ওর থেকে শোধ করব। নিনা বলে যে আশেপাশের সমস্ত গ্রামের সমস্ত চাষিদের কাছে যত জোয়ার আছে সব কিনে ফেলবো। এবার নিনা দাসী তো বলে যে কিন্তু আমাদের 5টা গুদাম অলরেডি ভর্তি হয়ে গেছে, এবার কিনলেও আমরা কোথায় রাখবো? এবং নিনা বলে যে আমরা কয়েকটা ফাঁকা বাড়ি ভাড়া করব, সেখানে আমরা এই সমস্ত জোয়ার জমা করব। কিন্তু নিনার এই প্ল্যান একদমই ফেল করে, কারণ তখনই বৃষ্টি নামে। যেই বর্ষা কিনা 1-2 মাস পরে আসার কথা ছিল, সেই বর্ষা আগেই চলে আসে, এবং বর্ষাকাল মানেই জোয়ার পচে যাওয়ার সম্ভাবনা। ফলে তারা যে 5 গুদাম ভর্তি জোয়ার জমিয়ে রেখেছিল সেগুলো শীঘ্রই নষ্ট হয়ে যেত। ফলে নিনা তো নিজের ফাঁদেই ফেসে যায়, এবং নিনা সঙ্গে সঙ্গে এমিলির কাছে দেখা করতে যায়। নিনা বলে যে এমিলি, সত্যিই জানতাম না যে এইবার এত তাড়াতাড়ি বর্ষা আসবে, কিন্তু তুমি মনে হয় সেটা বুঝতে পেরেছিলে। তুমি সত্যিই একজন ভালো বিজনেসম্যান। এমিলি নিনাকে বসিয়ে বলে যে সত্যি কথা বলতে তুমিও খুবই বুদ্ধিমতী একজন মেয়ে, এবং এমিলি নিনাকে একসাথে কাজ করার কথা বলে। এমিলি বলে যে দেখো, তুমি আর আমি আমাদের উচিত একসাথে কাজ করা, তাতে তোমার জোয়ারেরও কোনো ক্ষতি হবে না, এবং আমার ব্যবসাও ভালোভাবে চলবে। প্রাচীনকালে এমনি মেয়েদেরকে পিছনে রাখা হতো, তাদের দুর্বল ভাবা হতো। সেখানে যদি আমরা দুটো মেয়ে হয়ে একে অপরের সাথে ঝগড়া লড়াই করি তাহলে কি করে আমরা এগোবো? তার চেয়ে আমাদের ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, তাহলে আমরা একসাথে মিলে এই ব্যবসাটা আরো ভালো দাঁড় করাতে পারবো। আর আমার ব্যবসা থেকে যে লাভ হবে তার 50% আমি তোমাকেও দেব। এবং এইভাবেই এমিলি নিনার সাথে মিলেমিশে পুরো ব্যাপারটা সলভ করে ফেলে। এবং এই কথা জানতে পেরে শাশুড়ি মা তো আরো খুশি হয়। শাশুড়ি বলে যে সত্যি এমিলি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার সত্যি এই বাড়ি সামলানোর সমস্ত গুণ রয়েছে। এবং শাশুড়ি এই বাড়ির চাবিকাঠি এবং সমস্ত দায়িত্ব এমিলির হাতে তুলে দেয়। এমিলি প্রতিজ্ঞা করে যে এই বাড়ির সকল সদস্যকে সে ভালো রাখবে, এবং সে সকলের সাহায্য নিয়ে সকলের জন্যই কাজ করবে। এবার আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই। এমিলি তো খুবই খুশি ছিল, কারণ তার মিশন সাকসেসফুল হয়েছিল, এবং তাই জন্য সে তার মডার্ন যুগের জামা কাপড় পরে লিওর সাথে রোম্যান্স করে, এবং লিও তো এমিলিকে এইভাবে দেখে একদমই অবাক হয়ে যায়। অপরদিকে আমরা রুবিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে রুবির সাথে একটি লোকের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। আসলে রুবির স্বামী কাজের জন্য শহর থেকে অনেক দূরে থাকতো, এবং সে বাড়িতে আসতোও না। তাই জন্য রুবি ব্রথেলের একটি ছেলের সাথে সম্পর্ক করেছিল,
এবং রুবি সেই ছেলেটির সাথে প্ল্যান করে যে সে যে করে হোক এমিলিকে এই বাড়ি থেকে তাড়াবে। রুবি বলে যে এমিলি আসার পরেই আমার এই বাড়িতে সমস্ত জায়গা চলে গেছে। এক তো আমার ক্ষমতা নেই, দ্বিতীয়ত আমার কোনো সম্মানও নেই, আর আমার হাতে এখন কোনো টাকা পয়সাও নেই। তাই যে করে হোক এমিলিকে ক্ষমতা থেকে সরাতে হবে। এবার সেই দিন রাতের বেলা রুবি তো এমিলির ঘরে আসে এবং এমিলিকে বলে যে এমিলি, আমি আগে তোমার সাথে যা করেছি সেগুলো আমার ভুল ছিল। চলো আমরা পুরোনো কথা সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করি। এবং সে এমিলিকে একটি ড্রিঙ্ক অফার করে। এবার এমিলি তো সেই ড্রিঙ্ক পান করার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে এবং তখনই রুবি তার ঘরে একজন অন্য ছেলেকে পাঠায়। এর পরদিন সকাল হতে না হতেই শাশুড়ির কাছে খবর পৌঁছে যায় যে গত রাতে এমিলির ঘরে নাকি অন্য একজন পুরুষ ছিল। এবার তারা তো সঙ্গে সঙ্গে এমিলির ঘরে প্রবেশ করে। শাশুড়ি তো রেগে মেগে বলে যে তুমি অন্য কারোর সাথে পরকিয়া করছো। রুবি তো চেঁচাতে থাকে যে নির্লজ্জ মেয়ে, তুমি এখানে তোমার প্রেমিককে ডেকে এনেছো আর তাকে এখনো এখানে লুকিয়ে রেখেছো। এবার এই বলে রুবি তো সঙ্গে সঙ্গে গিয়ে যে লোকটি শুয়েছিল তার গায়ের লেপ সরিয়ে দেয় এবং আমরা দেখতে পাই যে সেটা আসলে লিওই ছিল। এবার রুবি তো লিওকে দেখে চমকে যায় এবং বলে যে তুমি এখানে কি করছো। এবার শাশুড়ি এবং অন্যান্যরা সঙ্গে সঙ্গে বলে যে তাহলে আমাদেরই নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তোমরা এখানে থাকো, আমরা চলি। এবং বাকিরা তাদের ঘর থেকে বেরিয়ে যায় এবং রুবির প্ল্যান তো প্রতিবারের মতো এবারেও ফেল করে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এমিলি তো আগে থেকেই সন্দেহ করেছিল যে রুবি এমন কিছু একটা করতে পারে। তাই জন্য সে আগে থেকেই লিওকে বলে রেখেছিল যে এটা হতে পারে এবং তারা এই বিষয়ে সতর্ক ছিল। এবার আমরা দেখতে পাই যে লিও আলমারি খুলতেই সেখানে সেই লোকটিকে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ যে লোকটি কিনা এমিলির সাথে অসভ্যতা করতে এসেছিল। লিও বলে যে রুবি যেটা করেছে সেটা ঠিক করেনি, এর ফল ওকে পেতেই হবে। এবং তারপর লিও এবং এমিলি গিয়ে হাতে নাতে রুবিকে ধরে তার প্রেমিকের সাথে এবং শাশুড়ি বলে যে রুবির সাথে তার বড় ছেলের ডিভোর্স করিয়ে দেওয়া হবে এবং রুবির প্রেমিককেও শাস্তি দেওয়া হয়। এবং এই ড্রামার শেষ দৃশ্যে আমরা এমিলি এবং লিওকে দেখতে পাই। এমিলি বলে যে লিও, তুমি জানো আমি যতদিন এই যুগে ছিলাম সেই দিনগুলোই আমার জীবনের সবচেয়ে ভালো দিন ছিল। এখানে আমি তোমার মতো একটা স্বামী পেয়েছি যে কিনা আমার কেয়ার করে। এখানে আমি একটা ভালো কেরিয়ারও গড়ে তুলতে পেরেছি আর আমাদের একটা ছোট্ট বেবিও হতে চলেছে। এবার এই খবর শুনে লিও তো ভীষণ খুশি হয় এবং এমিলিকে জড়িয়ে ধরে এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। এবং এখানেই আমাদের মজাদার টাইম ট্রাভেল ড্রামা শেষ হয়। তো তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।